আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সেন্ট্রাল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। সাথে আছি আমি আমিনা প্রিয়া লিজা। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের নারী কবিতাটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। দেখো, নারী কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। দেখতে পাচ্ছ, নারী লিখেছেন কে? কবি কাজী নজরুল ইসলাম। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন? কারণ আমরা দেখা গেল যে বিগত বোর্ডগুলোতে এই নারী কবিতা থেকে এমসিকিউ এবং সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমরা দেখেছি এসেছি। তাই আমরা খুব মনোযোগ সহকারে আমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনব। ঠিক আছে? এখন আমরা আলোচনা করব কবি পরিচিতি। কবি পরিচিতি। তাহলে নারী কবি, তার কবিকে কাজী নজরুল ইসলাম। ঠিক আছে? কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের মর্যাদা এবং গুরুত্বপূর্ণ ব্যাপক পরিসরে আমরা জানি। বাংলা সাহিত্যে উনি ধ্রুবতারার মতো উজ্জ্বল। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে উজ্জ্বল একটি নক্ষত্র। কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন 1899 সালে বঙ্গাব্দ 1306 বঙ্গাব্দে উনি জন্মগ্রহণ করেন। তো কাজী নজরুল ইসলাম সম্বন্ধে যদি আমরা জানি, আমরা যদি দেখি, তাহলে যদি ওনার জীবনী আমরা পড়ি, তাহলে দেখা যায় যে উনি খুব খ্যাপাটে ছিল, একটু অস্থির ছিল, ধৈর্যহীন ছিল। ঠিক আছে? মানে শান্ত প্রকৃতির ছিল না কাজী নজরুল ইসলাম। দেখা যেত উনি বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। কাজী নজরুল ইসলাম বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। কখনো দেখা যেত রুটির দোকানে উনি কাজ করেছেন, কখনো লেটো গানের দলে উনি যোগ দিয়েছেন, কখনো দেখা গেল যে কোনো যাত্রাপালার সাথে উনি ছিলেন। মানে একটা অস্থির স্বভাবে ছিলেন। কিন্তু এই অস্থির চিত্ত থাকার জন্য উনি ইংরেজদের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে শক্ত হাতে কলম দিয়ে উনি কি করতে পেরেছেন? লিখতে পেরেছেন, প্রতিবাদ করতে পেরেছেন, যা ওনার সময়োপযোগী কোনো কবি কিংবা সাহিত্যিক এতটা সাহসের সাথে তা করতে পারেন। উনি নির্ভয় ছিলেন। তো কাজী নজরুল ইসলাম আমাদের কি জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম হলো আমাদের বাংলাদেশের জাতীয় কবি এবং ওনাকে বিদ্রোহী কবিও বলা হয়ে থাকে। এবং আমাদের রণসঙ্গীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। তাহলে দেখো, এখানে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বলে গেলাম। কি কি? যে আমাদের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম, আমাদের রণসঙ্গীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্ঞানমূলকে যদি আসো, যে কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। কোন বঙ্গাব্দে উনি জন্মগ্রহণ করেন? 1306 বঙ্গাব্দে। দেখো, এই কয়েকটা লাইনের মধ্যে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখে ফেলব। ঠিক আছে? কাজী নজরুল ইসলাম যখন 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন উনি 10ম শ্রেণীতে শিক্ষার্থী ছিলেন। কিন্তু উনি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে উনি ভালোভাবে মানে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা উনি পছন্দ করতেন না। সেই স্কুল ছেড়ে উনি কোথায় যোগ দিলেন? সৈন্যবাহিনীতে যোগ দিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়। কোথায়? বাঙালি পল্টনে যোগ দিলেন। এই যে দেখো, এই লাইনটা, এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন চলে আসলো। কি প্রশ্ন আসবে জ্ঞানগুলোকে? কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধের সময় কোথায় যোগ দিয়েছিল? আমরা কি উত্তর দেব? যে বাঙালি পল্টনে যোগ দিয়েছে। ঠিক আছে? যখন যুদ্ধ শেষ হয়ে বাঙালি পল্টন ভেঙে যায়, তখন নজরুল ইসলাম কোথায় আসে? কাজী নজরুল কলকাতাতে এসে সাহিত্যে আত্মনিয়োগ করেন। উনি তখনকার বিজলি পত্রিকায়, সাপ্তাহিক একটি পত্রিকা বিজলি পত্রিকায় ওনার বিখ্যাত কবিতা বিদ্রোহীটা ওটা কি করে লিখেন। তাহলে এখানেও দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলো। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা প্রথম কোন পত্রিকায় ছাপা হয়? কি হবে উত্তর? সাপ্তাহিক বিজলি পত্রিকা। ঠিক আছে? তাহলে এই যে ছোট ছোট
জ্ঞানমূলক কোশ্চেন, এবং আমরা জানি যে একটা জ্ঞানমূলক কোশ্চেন শুধু জাস্ট অল্প একটু লিখে আমরা কি করবো, 1 মার্কস পাবো। ঠিক আছে, তাহলে আমরা এই যে ছোট ছোট লাইনগুলো এগুলো একদম কারেক্ট করে আমরা লিখবো, শুনবো এবং নোটস করে রাখবো। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম, এবার আমি কবি পরিচিতিতেই ফিরে আসি। কাজী নজরুল ইসলাম একাধারে কি ছিলেন, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং সম্পাদক ছিলেন। উনি ধূমকেতু, লাঙ্গল পত্রিকা সম্পাদনা করেন। কি কি পত্রিকা? ধূমকেতু। যদি এমসিকিউ আসে ধূমকেতু পত্রিকা কে সম্পাদনা করেন? কাজী নজরুল ইসলাম। আবার এভাবেও আসতে পারে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি? ধূমকেতু, লাঙ্গল। ঠিক আছে, কবি নজরুলের প্রত্যেকটা লেখা, উনি ছিলেন সাম্যবাদী কবি। নজরুল কি ছিলেন? সাম্যবাদী কবি। উনি মানুষের সমতায় বিশ্বাস করতেন। উনি অত্যাচারের বিরুদ্ধে নিজের কলম দিয়ে, লেখনী দিয়ে মানুষকে, জাগ্রত জনতাকে সচেতন করেছেন, মানুষকে প্রতিবাদী করে তুলেছেন তার কলম, তার লেখনীর মাধ্যমে। আমাদের খুবই দুর্ভাগ্য যে নজরুল মাত্র 43 বছর বয়সে এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিনি আর কোনো লেখা লিখতে পারেন। আমরা আশা করতে পারি নজরুল যদি মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত না হতেন, তাহলে আমরা হয়তো বা বাংলা সাহিত্যে আরও ব্যাপক কিছু পেতাম, সাহিত্যে আমরা হয়তো বা আরও নতুন কিছু সংযোজন করতে পারতাম। তো আসলে আমাদের জন্য এটা একটা দুর্ভাগ্য। নজরুল 1972 সালে, কাজী নজরুল ইসলাম বাংলাদেশ যখন স্বাধীন হয় 1972 সালে সপরিবারে ঢাকায় আসেন, এবং 1974 সালে নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিতে ভূষিত করা হয় এবং নাগরিকত্ব প্রদান করা হয়। একটু 1974 সালে নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিতে ভূষিত হন এবং 1976 সালে উনি বাংলাদেশের নাগরিকত্ব প্রদান হয় এবং 21 পদকে নজরুলকে ভূষিত করা হয়। তাহলে এখানে প্রশ্ন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে কিংবা ডিলিট উপাধি কোন বিশ্ববিদ্যালয় থেকে উনি পেয়েছেন? আমরা কি বলবো? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কোন বিশ্ববিদ্যালয় থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি তোমাদের আগের ক্লাসে আমি বুঝিয়েছি যে ডিলিট উপাধি যদি হয় কোনো কবি সাহিত্যিকের, সেটা কোন বিশ্ববিদ্যালয় থেকে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়। আর যদি জগত্তারিণী পদকটা হয় তাহলে এটা কোন বিশ্ববিদ্যালয় থেকে হবে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আমি আবারও তোমাদের আজকে মনে করিয়ে দিচ্ছি, কারণ প্রায় দেখা যায় এমসিকিউতে এটা আসে যে জগত্তারিণী পদক কোন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় কিংবা ডিলিট উপাধিটা কোন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। তাহলে আমাদের কি মনে আছে? ডিলিট উপাধি দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং জগত্তারিণী পদক দেওয়া হয় কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কাব্যগ্রন্থ, নজরুলের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধুহিন্দন, চক্রবাক, ছায়ানট প্রভৃতি। আবার বলছি, নজরুলের কাব্যগ্রন্থ, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি? অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধুহিন্দন, ছায়ানট, দোলনচাপা প্রভৃতি। উপন্যাস, যদিও নজরুল উপন্যাস লিখে নিয়ে বেশি, মৃত্যুক্ষুধা এবং কোহেলিকা ওনার উল্লেখযোগ্য কবিতা। কি কি? উপন্যাস, মৃত্যুক্ষুধা এবং কোহেলিকা। ঠিক আছে, এমসিকিউতে এভাবে প্রশ্ন আসতে পারে যে মৃত্যুক্ষুধা নজরুলের কোন ধরনের রচনা? কোন ধরনের রচনা? মৃত্যুক্ষুধা উপন্যাস। সেখানে অপশন থাকবে কাব্য, প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস। তাহলে আমরা কি দেব? মৃত্যুক্ষুধা উপন্যাস। দুইটা উপন্যাস, মৃত্যুক্ষুধা এবং কোহেলিকা। আমরা এগুলো কি করব? আমরা এগুলো নোটস করব এবং বারবার পড়ে ফেলব। প্রবন্ধ, নজরুলের নাটক আলিয়া এবং ঝিলিমিলি। নাটক কি? নজরুলের রচিত নাটক আলিয়া এবং ঝিলিমিলি। ঠিক আছে, এবং 1976 সালে নজরুল ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ওনার সমাধি দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। 1976 সালে নজরুল মৃত্যুবরণ করে এবং ওনাকে সমাধি করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। তাহলে আমাদের কবি পরিচিতি এখানে শেষ। ঠিক আছে, এখন আমরা যাব কোথায়? এখন আমরা পড়ব পাঠের উদ্দেশ্য। কি পড়ব? পাঠের উদ্দেশ্য। তুমি যে নারী কবিতাটা পড়বে, এটা পাঠের উদ্দেশ্যটা কি? আমি যে পাঠ্য বইটা, এটা কেন কবি লিখেছেন? নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য আছে, আমাদেরকে কিছু উদ্দেশ্য করে উনি লিখেছেন। তাহলে পাঠের উদ্দেশ্য,
পাঠের উদ্দেশ্যটা নারী কবিতার হলো, নারী কবিতাটি পড়ে তোমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। নারী কবিতাটি পড়ে তোমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে এবং মানব সভ্যতা নির্মাণে পুরুষের পাশাপাশি নারীর অবদান যে কোনো অংশে কম নয় সেটা তোমরা কী করবে বুঝতে পারবে এবং নারীর অধিকার সম্পর্কে কী হবে সচেতন হবে। তাহলে আমরা পাঠের উদ্দেশ্যটা বুঝতে পেরেছি কি নারীর প্রতি আমরা কি হব শ্রদ্ধাশীল হব। কবিতাটা পাঠ করে আমরা বুঝতে পারবো নারীর প্রতি শ্রদ্ধাশীল হব এবং মানব সভ্যতা নির্মাণে পুরুষের পাশাপাশি নারীর অবদানটাও যে সমান সে কথাটাও আমরা কি করব জানতে পারবো। ঠিক আছে, তারপরে চলো পাঠের উদ্দেশ্য করে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিব, কি পাঠ পরিচিতি। কি করবো পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি মানে কি? পাঠ পরিচিতি হলো একটা গদ্য বা পদ্যের একটা মূল সামারি। একটা কি গদ্য বা পদ্যের একটা মূল সামারিটা হলো পাঠ পরিচিতি। এই পাঠ পরিচিতিটা যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে কি হয় আমাদের সৃজনশীল লিখতে গেলে আমাদের সমস্যা হয় না। এর জন্য পাঠ পরিচিতিটাকে আমাদের মূল আয়ত্তে আনতে হবে। ঠিক আছে, কেন আনতে হবে? সৃজনশীল লেখার জন্য। ঠিক আছে, এটা হলো একটা গদ্য বা পদ্যের সামারি। নারী কবিতাটি প্রথমে পাঠ পরিচিতির ফার্স্ট যে কথাটা আমি বলবো যে নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, কোশ্চেন কি নারী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমাদের উত্তর হবে কি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, সাম্যবাদী কবি নর নারী উভয়কে মানুষ হিসেবে দেখেছেন। সাম্যবাদী আমরা জানি যে নজরুল কি ছিলেন? সাম্যবাদী কবি ছিলেন। নরনারী উভয়কে তিনি মানুষ হিসেবে দেখেছেন। তিনি জগতে নরনারীর সমান অবস্থানে আস্থাবান। নজরুল নারীকে নারী কিংবা পুরুষকে পুরুষ হিসেবে দেখতে অভ্যস্ত নয়। উনি নর এবং নারীর সমান অবস্থানে আস্থাবান। তার মতে পৃথিবীতে মানব সভ্যতার নির্মাণের পৃথিবী যখন মানব সভ্যতা শুরু হয় তখন নারী এবং পুরুষ উভয়ের পাশাপাশি অবদান রেখেছে আমাদের এই সভ্যতা নির্মাণের ক্ষেত্রে। কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যেভাবে লেখা হয়েছে কবি মনে করেন যে নারীর অবদান ততটা লেখা হয়নি। আমি আবার বলছি, কবি মনে করছেন ইতিহাসে পুরুষের অবদান এই মানব সভ্যতার নির্মাণে যেভাবে লেখা হয়েছে নারীর অবদানটা সেভাবে লেখা হয়নি। এর জন্য কবির মনে একটা ক্ষোভ প্রকাশ যে কেন হয়নি, নারী কি মানব সভ্যতার নির্মাণে কোনো অবদান রাখেনি? উনি মনে করেন যে পুরুষ এবং নারী পাশাপাশি অবস্থান করে এই সভ্যতাকে নির্মাণ করেছে। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের। কবি নারী কবিতায় আমরা এক পর্যায়ে দেখতে পাই কবি বলেছেন যে যোগ পার গেছে, এখন দিন এসেছে কি সম অধিকারের। তাই নারীর উপর নির্যাতন চলবে না এবং নারীর অধিকারকে কি ক্ষুণ্ণ করা চলবে না। কবি নারীর নির্যাতনের কথাকে কি বলেছেন? নারী নির্যাতনের কথাটা জোর দিয়ে বলেছেন, কারণ উনি যে সামাজিক ব্যবস্থাটা দেখেছেন, আমরা যে সামাজিক ব্যবস্থাটা দেখি দেখা যাচ্ছে নারীর উপর যেটা নিপীড়ন এটা হয়। তাই কবি প্রতিবাদের ভাষায় লিখেছেন যে এখন সময় বদলেছে, তাই নারীর উপর তার নির্যাতন চলবে না এবং নারীর অধিকারকে কি ক্ষুণ্ণ করা চলবে না। নারী পুরুষ সবাইকে, নারী পুরুষ উভয়কে মিলে সুন্দর এবং উজ্জ্বল একটা ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। নারী এবং পুরুষকে, পুরুষ একা না আবার নারীকে একাও না। ঠিক আছে, যেহেতু নারী পুরুষ উভয় মানুষ তাহলে নারী পুরুষ সমতা সমান কার্য দিয়ে সুন্দর একটা পৃথিবী আমাদের স্থাপন করতে হবে। এবং কবি বরাবর এটাই আশা করেন যে আমরা মানুষ হিসেবে থাকবো, কোনো নারী বা পুরুষ হিসেবে আমরা মূল্যায়ন করব না, আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এক সহাবস্থানে বাস করব। পাঠ পরিচিতিটা কি বোঝা গিয়েছে? আমরা সম্পূর্ণ পাঠ পরিচিতিটা বাসায় কি করবো একদম বারবার রিপিট করে পড়বো, বারবার রিপিট করে পড়বো এবং পাঠ পরিচিতিটা আমরা আয়ত্ত করবো। ঠিক আছে, তারপর আসো শব্দার্থ। তারপর কি পড়বো আমরা এখন? শব্দার্থ। যেহেতু নজরুলের কবিতায়, নজরুল কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, আমরা জানি নজরুল প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল, তার কোনো বড় বড় কি ছিল না, ডিগ্রি ছিল না, কিন্তু ওনার কবিতায় ওনার লেখনীতে এত আরবি ফার্সি ভাষা ব্যবহৃত করেছেন উনি, আমাদের বাংলা ভাষায় এত আরবি ফার্সি ভাষার ব্যবহার নজরুল করেছেন খুব দক্ষভাবে। ঠিক আছে, দেখো এখন শব্দার্থ। সাম্য মানে কি? সমতা। সাম্য মানে সমতা। মহিয়ান সুমহান।
রণ মানে কি? যুদ্ধ। রণ মানে যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট একটা অর্থ। রণ মানে যুদ্ধ। ডঙ্কা জয়ঢাল, রচা রচনা করা হয়েছে এমন, পীড়ন অত্যাচার করা বা নির্যাতন করা। পীড়ন মানে কি? অত্যাচার করা বা নির্যাতন করা। পীড়া যন্ত্রণা বা কষ্ট। পীড়া আমরা বলি না যে খুব পীড়া দেয়, এই বিষয়টা আমাকে খুব প্যারা দেয়, এটা পীড়া মানে কি? যন্ত্রণা বা কষ্ট দেয়। এবার আসো নারী কবিতাটা আমি তোমাদের কি করে একটু আলোচনা করি। নারী কবিতাটা, নারী, নারী বলতে কি বোঝানো হয়েছে? নারী বলতে বোঝানো হয়েছে জননী, জায়া, ভগ্নী, কন্যা। নারী মানে কি? আবার বলছি, জননী, জায়া, ভগ্নী, কন্যা। নারী মানে কিন্তু তার আর কিছু বেশি বলার দরকার পড়ে না। নারী কাজী নজরুল ইসলাম সাম্যের গান গায়। সাম্যের গান গায়। কবি কিসের গান গাচ্ছে? সমতার গান গাচ্ছে। আমরা শব্দের অর্থে পড়েছি সাম্য মানে কি? সমতা, সহাবস্থান। তাহলে কবি বলেছেন সাম্যের গান গায়। কবি নিজে কি বলছেন? সাম্যের গান গায়। আমি সাম্যের গান গাই, সমতার গান গাই। আমি কোনো নারী পুরুষ ভেদাভেদ কি করি না? মানি না। আমার চোখে পুরুষ সমনী কোনো ভেদাভেদ নাই। কবির চোখে এখানে পুরুষ সমনীর কোনো ভেদাভেদ নাই, সবাই মানুষ। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। খুবই বহুল ব্যবহৃত দুইটা পংক্তি, তাই না? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। খুবই বহুল ব্যবহৃত দুটা পংক্তি না? আমরা ভাব সম্ভাষণ, আমরা রচনার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই দুটো লাইন পড়েছি বিভিন্ন সময়। তাহলে কবি মনে করেছেন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে শুধু পুরুষ একা করেনি। পুরুষের পিছনে থেকে নারী অবশ্যই শক্ত হাতে সব কিছু কি করেছে? দক্ষ হাতে তার কার্য চালিয়েছে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে করিয়াছে মহিয়ান। তাহলে জগতে বড় বড় যত যুদ্ধ হয়েছে, যত বড় বড় অভিযান হয়েছে, মাতা ভগ্নী এবং বধূদের ত্যাগেই সেটা মহিয়ান হয়েছে। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। তাহলে কবি এখানে আক্ষেপ করে বলেছেন কোন যুদ্ধে কতজন যোদ্ধা, পুরুষ যোদ্ধা মারা গেছে আমরা ইতিহাস বই খুললেই দেখি, তাই না? কিন্তু এই যে যোদ্ধাটা যে মারা গেল, কত নারী যে তার স্মৃতির সিঁদুর মুছে ফেলে অমানবিকত জীবনযাপন করেছে, এটা কিন্তু কোথাও লেখা নেই। কবি মূল নারী কবিতার কিন্তু এই ক্ষোভটাই প্রকাশ করেছে কবিতা ওনার পংক্তির বাকি বাকি। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়া লক্ষ্মী নারী। কবি মনে করেন পুরুষের তরবারি কি হয়নি? কখনো একা জয়ী হয়নি, পেছনে থেকে প্রেরণা দিয়েছে এবং শক্তি দিয়েছে কি? বিজয় লক্ষ্মী নারী। কবি এখানে নারীকে কি লক্ষ্মী হিসেবে আখ্যায়িত করেছেন। সে যুগ হয়েছে বাসী। কবি মনে করেছেন যে যুগ অতীতে গিয়েছে সেটা চলে গিয়েছে, কিন্তু এখন যুগ আমাদের কি হয়েছে? পাল্টেছে। এর জন্য বলেছেন কি? সে যুগ হয়েছে বাসী। যে যুগ পুরুষ দাস ছিল না ও নারীরা আছিল দাসী। যে যুগের নারীরা নারীদের দাসী হিসেবে দেখা হতো। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠেছে ডঙ্কা বাজে। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনার রচা ওই কারাগারে মরিবে ভুগে। যোগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। কবি বলেছে এখন যোগ পাল্টেছে, এখন বেদনার যোগ, মানুষের যোগ, এখন কি? সাম্যের যুগ। এই সাম্যের যুগে আমরা আর নারীকে কোনো পীড়নের কথা, কোনো অত্যাচারের কথা আমরা ভুলেও কি করবো না? ভাববো না। কবি মনে করছেন নারীদের এখন মুখে দাঁড়াবার সময় হয়েছে। যদি পুরুষরা তোমরা নারীকে সেই হিসাবে বন্দি করে রাখতে চাও, তাহলে কি সেই পীড়নে তোমরা পেরা যন্ত্রণা ভোগ করবে। যেমন আছে না, ইট মারলে কি হয়? পাট কেলকেই খাইতে হয়, একটা প্রবাদ আছে না? এরকম কবি মনে করেছেন তুমি যদি নারীকে বন্দি করে রাখতে চাও, তার অধিকারকে ক্ষুণ্ণ করে রাখতে চাও, তোমার রচা ওই কারাগারে পুরুষ তোমাকে ভুগে কি করতে হবে? মরতে হবে। ঠিক আছে? আমরা কি কবিতাতে কিছু হলেও বুঝতে পেরেছি? আমরা বারবার পড়বো, আমি বারবার পড়ছি, কবিতাগুলো বারবার লাইন করবে এবং নিজে নিজে অর্থ বোঝার চেষ্টা করবে। তাহলেই আমরা কি করব? সৃজনশীলগুলো আমরা ভালো করে লিখতে পারবো এবং পাঠ পরিচিতিটা আমরা ভালো করে পড়ে নেব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, আবার কোনো পরবর্তী ক্লাসে দেখা হবে।